সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী তাজলিমা মারিয়াম সেতু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। রন্ধনশিল্পী হয়ে ওঠার গল্পটা শুরু থেকে জানতে চাই। এর পেছনে আপু একটা গল্প আছে। যেমন হচ্ছে যে আমি খুব ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার ভীষণ রকমের ঝোঁক ছিল। আমার একটা ভালোবাসা, একটা প্যাশনের জায়গা ছিল হচ্ছে রান্না বান্নাটা। তো আমি অনার্স মাস্টার্স করার পরপরই হচ্ছে আমি একটা চাকরিতে ঢুকি। আমি শিক্ষক হিসেবে ছিলাম প্রায় 8 বছর। তো এর মাঝখানে হচ্ছে আমার একটা অফলাইন বিজনেস ছিল কাপড়ের, সেটাও ছিল। তো আমি এই দুটোই চালাচ্ছিলাম। তারপর আমার বাবা মারা যাওয়ার পরে আমি আসলে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। তখন আমি আমার ওই অফলাইন কাপড়ের ব্যবসাটা আর ওভাবে চালাতে পারিনি। মানসিকভাবে খুবই একটু বিপর্যস্ত অবস্থায় ছিলাম। তো তারপরে আপু হচ্ছে আমি ওই ব্যবসাটা আমাকে অফ করে দিতে হয়েছে। আমি আমার চাকরিটা চালিয়ে গিয়েছি। তো তারপরে হচ্ছে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ব্যক্তিগত কারণে আমাকে ওই চাকরিটাও ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে আপু আমি আসলে চাইনি আমি ঘরে বসে থাকি, বা আমার মনে হচ্ছিল যে আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি শিক্ষকতা করেছি আমি, হ্যাঁ। তো আমার তখন মনে হচ্ছে যে আমার আবার একটা পরিচয় দরকার, এবং আমি কেন হচ্ছে আমার সেই যে প্যাশনের জায়গাটা, আমার যে সেই ভালোবাসার জায়গাটা রান্না, আমি কেন এটা নিয়ে কাজ করব না? কারণ খাবার হচ্ছে আপু এমন একটা জিনিস, আমরা যতদিন বেঁচে আছি খাবার আমাদেরকে খেতেই হবে। তো আমি সেই খাবারের জায়গাটাতেই হচ্ছে আমার কাজ করার চিন্তা করলাম। আর তখন ভাবলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো রান্নাবান্না করি, কিন্তু এর পেছনে আমাকে দক্ষ হতে হবে। আমি যে দক্ষ, আমার সেটা হচ্ছে নিজেকে যাচাই করতে হবে এবং আমাকে কিছু কোর্স করতে হবে, আমার মনে হলো। তো তারপর আপু হচ্ছে আমি বিভিন্ন প্রফেশনাল কোর্স করেছি। আমি NSD এর আন্ডারে হচ্ছে আমি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3 করেছি, লেভেল 4 করেছি। আমি 3 মাস করে কোর্সগুলো ছিল। তারপর হচ্ছে আমি বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল 3 করেছি, ফুড কোয়ালিটি কন্ট্রোলের হচ্ছে লেভেল 3 করেছি। আমি NSTTI থেকে হচ্ছে বারিস্তা কোর্স কমপ্লিট করেছি। তো এগুলো করার পরে আমার মনে হলো যে না, এখন আমি দক্ষ, আমি এখন কিছু করতে পারি। তো তারপরে হচ্ছে আমি শুরু করলাম আমার শুরুটা। আমি একটা পেজ খুললাম, এবং আমি প্রথম দিকে আপু পেজে না, ঠিক আমার পার্সোনাল যে প্রোফাইল, হ্যাঁ, আমি সেই প্রোফাইলে আমি সেল পোস্ট দিয়েছি। আমি আপু এমনিতেই মনে করলাম যে একটা সেল পোস্ট দেই, দেখি কেমন রেসপন্স হয়। আলহামদুলিল্লাহ সেদিনই হচ্ছে আপু আমার 5টা অর্ডার চলে এসছে। এবং হচ্ছে আমি বলবো এদিকে প্রথম দিকে আমার ফ্রেন্ডস, আমার যে বন্ধু বান্ধব আছে, ওর ফ্রেন্ডসরা আমাকে খুবই সাপোর্ট করে আসছে সেই প্রথম থেকে এখন পর্যন্ত। তো আমার হচ্ছে তখনই হচ্ছে সেদিনই হচ্ছে অর্ডার চলে আসলো। তারপর আমি এগুলো রেডি করলাম, ওদেরকে দিলাম। তারপর দেখা গিয়েছে আপু ওরা একটা রিভিউ পোস্ট করলো। ওদের একটা রিভিউতে আমার দেখা গিয়েছে যে মানে আমি একটা রিভিউতে আমি 4-5টা অর্ডার আবার পেয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তো আমার ফ্রেন্ডসরা আসলে, আমি এখন পর্যন্ত আপু কোনো ফেসবুকে কোনো পেইড কোনো কিছু করি নাই যে টাকা দিয়ে আমি হচ্ছে যা হয়েছে ন্যাচারালি। আর আমাকে আর আমার হচ্ছে আপু সব কিছুই হচ্ছে আমি বলবো যে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, তারপর হচ্ছে আশেপাশে প্রতিবেশী যারা আছে, হ্যাঁ। আর সবাই জানতো যে ছোটবেলা থেকে আমার রান্নার প্রতি ঝোঁক, হ্যাঁ, আমি এই রান্নাবান্না করি। তো তখন দেখা গিয়েছে যে সবাই আমাকে ওই পার্সোনালি চিনি বিধায় আমার কাছ থেকে অর্ডার দিচ্ছে, এবং এখন তো আপু আলহামদুলিল্লাহ যে অর্ডার আমার এভাবেই চলছে আর কি। আচ্ছা, আপনি এখন পুরো দমে কাজ করছেন। আপনি সব থেকে কোন খাবারটা বেশি রান্না করতে বেশি পছন্দ করেন? আমি আপু সব ধরনের খাবারই রান্না করি। হ্যাঁ, রান্না হচ্ছে দেখা যায় যে বিশেষ করে বাঙালি যে আইটেমগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে রান্না করতে খুব ভালো লাগে। পুরো দমে কাজ করছেন, এখন কোন ধরনের খাবার রান্না করতে বেশি ভালো লাগে? ভালো লাগে আপু সব ধরনের রান্নাবান্নাই ভালো লাগে, যেহেতু আমি এই কোর্সগুলো করেছি এবং সবসময় এগুলো করছি। আমার কাছে সব ধরনের খাবারই ভালো লাগে। তবে আমার পেজে মোস্ট ডিমান্ডিং আইটেম হচ্ছে বালাচাও। আচ্ছা, হ্যাঁ, তো বালাচাও, চিংড়ি শুটকির বালাচাও, এটা হচ্ছে সব সময় এত অর্ডার থাকে এটার, যে আমি আসলে এটা সাপ্লাই দিতে হিমশিম খাই। আর আমি হচ্ছে সবকিছু, এই যে বালাচাও কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার কাছ থেকে কেন নিবে? টেস্টটা অনেক ম্যাটার করে। হ্যাঁ, টেস্টটা ম্যাটার করে। আমার কাছ থেকে কেন নিবে? এই বালাচাও তৈরির পেছনে একটা গল্প আছে আপু, আমি সেটা শেয়ার করি। যে আমি একবার একটা ভালো সুপার শপ থেকে একটা বালাচাও নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো বাসায় আনার পরে দেখি যে এটার মধ্যে একটা তেলের একটা গন্ধ, হ্যাঁ, আবার হচ্ছে একটা বালু কিচকিচ করছে এরকম, হয়তো শুটকিটা ভালো করে ক্লিন করা হয় নাই। তো তখন আমার মনে হলো যে কেন আমি নিজেই এটা তৈরি করছি না।
তারপর আমি নিজেই তৈরি করলাম এবং আমার বাসায় যে গেস্টরা এসেছে তাদেরকে খাওয়ালাম, দেখি যে সবাই এটা পছন্দ করছে, সবাই। তারপর আমি ভাবলাম যে এটা আমার একটা সেলিং আইটেম হতে পারে, তো আমি এটা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ এটা শুরু করার পর থেকে আপু মানে এইটার অর্ডার আমার সবসময় আসতে থাকে, সবসময়। আমি হচ্ছে যে এমনও হয় যে আমাকে অর্ডার দেওয়ার পরে আমি এটা সাথে সাথে দিতে পারছি না, আমার মাসখানেক লেগে যাচ্ছে, আমি অর্ডারগুলো রাখছি এরকম। আর আমার আরেকটা বিশেষত্ব হচ্ছে খাবারের আপু, আমি কখনোই খাবার আগে থেকে রেডি করে রাখি না। যেমন বালাচাও কিন্তু 6 মাস থাকে, কিছু হয় না, থাকে, কিন্তু আমি কখনোই বালাচাওটা রেডি করে রাখি না যে রেডি করে রেখেছি তারপর আমার অর্ডার আসলো আমি দিয়ে দিলাম। আমি অর্ডার আসলে তারপর রেডি করি। আমি আজকে সকালে খাবারটা রেডি করলে সেটা আমি হয়তো বা বিকেলে এটা আমি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, আর বালাচাওয়ার হচ্ছে আপু আরেকটা ব্যাপার, বালাচাওটা হিট হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে রেডি টু ইট একটা খাবার। দেখা যায় যে চাকরিজীবী যারা মহিলারা আছেন ওনারা হচ্ছে খুব ব্যস্ত থাকে, এত সময় থাকে না রান্না বান্নার পেছনে এত সময় দেওয়ার, বা হোস্টেলে যারা থাকে হ্যাঁ তারা হয়তো বা এতটা সময় পাচ্ছে না। তো রেডি টু ইট যেটা, এটা কারণ এই কারণে এটা হচ্ছে ভাতের সাথে, খিচুড়ির সাথে, অনেকে তো পোলাওর সাথেও খায়, হ্যাঁ, আবার অনেক সময় এমনি খাওয়া যায়, আবার অনেক সময় একটু হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভর্তা করে নিয়ে নেয়। তো এই জন্য আপু আমি যেটা মনে করি যে বালাচাওটা সবাই খুব পছন্দ করে এবং আমার বালাচাওটা পছন্দ করে। আর আরেকটা কারণ হচ্ছে বাইরে যে বালাচাওটা পাওয়া যায় সেটাতে দেখা যায় যে তেলটা হয়তো তারা ভালো ইউজ করে না। আর এক্ষেত্রে আপু তেলের একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা যদি কোনো কিছু ভাজতে গেলে তেলটাকে সর্বোচ্চ 2 বার ভাজা যায়। এরপর যদি আমরা ভাজতে চাই এটা ওই তেলটা কিন্তু লিভার সহ আমাদের ক্যান্সারেরও কারণ। এটা হয়তো আমরা প্রথম বুঝি না, বা 8-10 বছর যাওয়ার পরে এটা শরীরে এফেক্ট আমরা বুঝতে পারি। এটা যখন আমি শেফ কোর্স করি তখন আমার শেফের কাছ থেকে এটা আমার জানা কথা। তো তখনই আগে তো আমিও আপু বুঝতাম না হয়তো, বা তখন তো আমিও ভাবতাম যে তেলটা ফেলে দিব, আচ্ছা ঠিক আছে তেলটা হয়তো কোনো কাজে লাগিয়ে ফেলি, কিন্তু আমার শেফ কোর্স করার পরে আপু আমি এই জিনিসটা কখনোই করি না। আমার বাসায় তো অবশ্যই না, আমার কাস্টমারদের জন্য হাইজিন মেইনটেইন করা হয়, অবশ্যই আপু হাইজিন মেইনটেইন করতে হয়। আর হচ্ছে যে এই কারণে আপু আমার প্রোডাক্টটার চাহিদাটা বেশি, সবাই আমার কাছের মানুষ এবং সবাই এটা খাওয়ার পরে যখন ওদের ভালো লাগে, ওরা যখন বুঝতে পারছে ভালো জিনিসটা তো আপু সবাই বুঝে, অবশ্যই, তাই না? এটার পাশাপাশি বালাচাও তো খুবই এখন হিট প্রোডাক্ট জি। আপনার এখানে এছাড়া আর কি ধরনের প্রোডাক্ট রয়েছে? আমার হচ্ছে বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন মৌসুমী আচার, নাগামরিচের আচারটা তো খুবই পপুলার, হ্যাঁ। তারপর হচ্ছে বালুশাহী মিষ্টিটাও হচ্ছে খুবই মিষ্টির আইটেমও রেখেছেন। হ্যাঁ খুবই পছন্দের, অনেকে খুব পছন্দ করে অনেকেই। তো আর হচ্ছে পুডিং, কেক, পাউন্ড কেক, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা খাবার যেমন তেহারি, তারপরে রোস্ট, পোলাও, এরকম খাবারগুলো আমি সার্ভ করে থাকি। আচ্ছা, এইসব কাজে হেল্প করেন কারা, নাকি একা হাতেই সব করেন? আমার হচ্ছে আপু কি আমি কি বলবো, আমি একটু খুঁতখুঁতে, নিজেরটা নিজেই করতে পছন্দ করেন? আমি খুব পছন্দ করি আপু। আমার মনে হয় আমি এই কাজটা অন্যকে দিয়ে করাবো, সে আমার মতো যদি না করে, আমার ভোক্তা আমার কাস্টমারের কাছে যখন খাবারটা যাবে, সে কিন্তু অনেক রান্না তো করতে হয়, সেটা কিভাবে? এটা হয় কি আপু, যেমন ক্লিনিং এর যে ব্যাপারগুলো থাকে ওগুলো আমি লোক দিয়ে করাই, হ্যাঁ, কিন্তু কাটাকুটি থেকে শুরু করে রান্নার যে আয়োজনটা এটা সম্পূর্ণটা আপু আমি আমার হাতে রাখি। এটা আমি এখন পর্যন্ত আমি এটা অন্য কাউকে দিয়ে আমি স্যাটিসফাইড হতে পারি না, আসলে এখন পর্যন্ত করাইনি আর কি। আচ্ছা, নিজের এই সুন্দর জার্নিটাকে আগামীতে কোন পর্যায়ে নিয়ে যেতে চান, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আমার ইচ্ছা আছে আপু যে হচ্ছে আমি যতটুকু শিখেছি আমার ইচ্ছা আছে একটা ট্রেনিং সেন্টার খোলার, ট্রেনিংয়ের ব্যবস্থা করার, হ্যাঁ, যে আমি হচ্ছে আপু আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো আমার ইচ্ছা আছে আমার এলাকাতে, হ্যাঁ, আমার এলাকাতে অনেকেই আছে আপু, দেখা যায় যে ঘর সংসার সামলে একটা কিছু করতে চায়, কিন্তু হয়তো সুযোগের অভাবে, ট্রেনিংয়ের অভাবে তারা করতে পারছে না, সাহসের অভাবে, হ্যাঁ, করতে পারছে না। তো আমার ইচ্ছা আছে আপু আমি আমার এলাকায় গিয়ে ওখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই আমি, হ্যাঁ, যেখানে হচ্ছে আপু যারা যে পিছিয়ে আছে যে মেয়েরা, সেই মেয়েরা এখানে আমার এখানে এসে শেখার পরে আপু দেখবেন যে আপু আমাদের মেয়েরা অনেক কিছু পারে, কিন্তু হয়তো সাহসের অভাবে এগোতে পারছে না। একটা ট্রেনিং নেওয়ার পরে আপু মেয়েদের সেই সাহসটাও হয়, হ্যাঁ। তো আমি মনে করি যে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি এটা করতে পারি কিনা, যে হচ্ছে এই মেয়েদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমি করতে পারি কিনা।
বাহ, অনেকে যারা হোমমেড খাবার পছন্দ করেন তারা কিভাবে অর্ডার করতে পারেন আপনার কাছে, বা কতদিন আগে বা কয়দিন আগে বলতে হবে? আমার হচ্ছে আপু বিভিন্ন ধরনের খাবার সেল করি, তো যেমন হচ্ছে যে কেউ মোরগ পোলাও চাইলো, সেটা একদিন আগে আমাকে অর্ডার করলেও আমি দিতে পারি, কিন্তু ওই যে বললাম বালা চাও আমার হচ্ছে সেটাতে সময় হ্যাঁ লাগে। এটাতে সময় লাগে। আবার কেউ বালুশাহী চাইলো, সেটা আমাকে একদিন আগে অর্ডার করলেই আমি, কারণ আমি তো সবকিছু ফ্রেশ করি, আমাকে একদিন আগে অর্ডার করলেই আমি সেটা দিতে পারি। আমার ডেলিভারি ম্যান আছে, তার মাধ্যমে আমি পৌঁছে দিই। আচ্ছা, কোন কোন এরিয়াতে আপনি প্রোভাইড করতে পারেন? আমি সমস্ত ঢাকাতেই। আচ্ছা। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটু আগে বলেছি আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো আমার বেড়ে ওঠা ওখানে, ইন্টারমিডিয়েটের পরে আমি ঢাকায় চলে আসছি, এখানে আমার পড়াশোনা। তো আমার ব্রাহ্মণবাড়িয়াতেও হচ্ছে আমার যে সার্কেলটা আছে ওখানেও আপু আমার খাবারের একটা ডিমান্ড আছে, তো ওনারা চায়। হ্যাঁ, তো এই জন্য আমি করি কি যে হচ্ছে একটা ডেট করি যে এই ডেটে আমি ওখানে যাব, ওখানে গিয়ে হচ্ছে এই খাবারগুলো আমি অর্ডার নেই, তখন আমি রেডি করে ওই খাবারগুলো আমি পৌঁছে দিই। আচ্ছা, এরকম হয় আর কি। আর কিছু খাবার আছে যে সারা বাংলাদেশে আমি ডেলিভারি করি, যেমন হচ্ছে আচার ডেলিভারি করা যায়। আমি ক্ষীরের সন্দেশ করি আপু, তো এটা হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত আমি ঢাকার বাইরে আমি অর্ডারটা নিতাম আর কি, কিন্তু যখন দেখলাম যে ডেলিভারিতে যাওয়ার পরে আপু এই ক্ষীরের সন্দেশটা হচ্ছে কখনো কখনো ভেঙে যায়, হ্যাঁ, ডেলিভারি সিস্টেমের কারণে। তো তখন আপু আমার মনে হলো যে না, এটা তো আসলে এভাবে করা যাবে না, তখন মানে ভালো আসবে না আপু। থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তখন আপু আমি ডিসিশন নিলাম, ঠিক আছে আমি শুধু ঢাকার ভিতরেই এটা করব, এরকম আর কি। আচ্ছা, তাহলে সেটা সম্ভব হলে অবশ্যই যে অঞ্চলে চাহিদা বেশি সেখানে দিয়ে তাহলে সেখান থেকে আবার প্রোভাইড করা যায়। এই ক্ষেত্রেও তো আপনার সমস্যা হয়ে যাবে, কারণ আপনি যেহেতু নিজের রান্নাগুলো নিজেই করতে পছন্দ করেন, তখন এমনিতেও মানে সার্ভ করাটা প্রবলেমেটিক হবে। ওই যে সারা বাংলাদেশে আপু যে আচারটা দিতে পারছি, সব ধরনের সিজনাল আচার। ও আচ্ছা আপু, আমার একটা এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে যে ইলিশের আচার। আচ্ছা, হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে আমি একটা আচার করি, এবং এখন পর্যন্ত যারা যারা খেয়েছে আপু সবাই খুব প্রশংসা করে, সবাই। আমরা কিন্তু এমনিতেও ইতিপূর্বে দেখেছি আপনার ইলিশের আচারের বেশ প্রশংসা হয়েছে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, তো সেটা নিয়ে আপনার অনুভূতি কি? অনেক ভালো, অবশ্যই, কারণ একজন রাঁধুনির কাছে তার রান্নার প্রশংসা তো অবশ্যই ভালো একটা ব্যাপার। আর ইলিশের আচারটা হচ্ছে কি আপু, যে দেখা যায় যে আমি যখন এটা রেডি করি, আমি প্রথম যখন এটা রেডি করেছি আপু, আমি এই ইলিশের আচারটা আমি কিন্তু আপু আচারে কোনো প্রিজারভেটিভ ইউজ করি না, কোনো কেমিক্যাল ইউজ করি না। আমি ওই যে সর্ষের তেল, আমাদের দাদি নানিরা যেভাবে আচার করতো সর্ষের তেল দিয়ে, সেই সর্ষের তেলটাকে এই প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছি। সর্ষের তেলটা খাঁটি কিভাবে আপনি কালেক্ট করেন? মানে এটা তো এখন ভেজাল হয়ে গেছে। এটা আপু আমার সোর্স আছে, আমি এটা সোর্সিং করি। এটা আমার বাসায়ও আমি সর্ষের তেলই খাই, আমি এটা সোর্সিং করি আপু। আর ইলিশের আচারটা হচ্ছে কি আপু, মানে এটার ফ্লেভারটা, ইলিশের ফ্লেভারটা ধরে রাখা, এবং ওই ইলিশের আচারটাও কিন্তু আপু যে রেডি টু ইট, তো এটা দিয়ে হচ্ছে পোলাও খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়। এই কারণে তো আপু মানে খাবারের সাথে মানে দাওয়াতে গেলে স্পেশালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন পর্যন্ত দেখা যায় যে আপু আমার ইলিশের আচার, ওই যে বালাচোর পরপরই ঠিক ইলিশের আচারের চাহিদাটা আছে। তো এটা আবার আমি সব সময় দিতে পারি না, কারণ ইলিশ মাছ তো আর সব সময় পাওয়া যায় না, যখন ইলিশ মাছ থাকে তখনই আমি হচ্ছে এই আচারের এটা নিয়ে। আচ্ছা, ইলিশের আচারটা কতদিন পর্যন্ত রাখা যায়? এটা আপু 6 মাস পর্যন্ত রাখা যায়, তবে আমি সাজেস্ট করি কি যে 2 মাসের মধ্যে খাওয়াটা মানে খেলে হচ্ছে ফ্লেভারটা ঠিক থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে, অনেক কিছু জানতে পারলাম আপনার সম্পর্কে। আমরা অনেক প্রত্যাশা রাখি আপনার উপরে, যাতে আপনার যে ইচ্ছেগুলো রয়েছে, যে স্বপ্নগুলো রয়েছে আপনার এই কাজ নিয়ে, সেগুলো যেন আরও অনেক দূরে এগিয়ে যায়, এবং এভাবেই যেন সবাই আপনার খাবারগুলো পছন্দ করে। শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপু। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটের বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।